আজকে তাদেরকে হুমকি দিতে চাই না, আমি শুধু বৎসদের একটা কথাই বলি, যে এই ধরনের উগ্রবাদ জঙ্গিবাদ দেখে দেব, মেরে দেব, কেটে দেব, এই ধরনের ভাষা মাদ্রাসাতে পড়াশোনা করলেই মুখ থেকে বেরোয়, অন্য জায়গা থেকে দর্শক, শুভেন্দু বাবু বলছেন ভাষণে যে বাংলাদেশ সবসময় ভারতকে হুমকি দিয়ে আসছে, এটা সম্পূর্ণ মিথ্যা। বাংলাদেশ কখনো ভারতকে হুমকি দেয় না। বাংলাদেশ সবসময় ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করে, আর ভারত বাংলাদেশকে শত্রু রাষ্ট্র মনে করে, সেটা আপনারা ভালো করেই জানেন। তারপরে কি বলছেন শুনুন। করবেন না, কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম জ্ঞান ধারণা আছে বলে জানা নাই। শুভেন্দু বাবু বলছে বাংলাদেশে ঢাকা থেকে এই বক্তব্যে বলা হয়েছে 4 ঘন্টা লাগবে মাত্র কলকাতা দখল করতে। যে ব্যক্তি এই বক্তব্য দিয়েছেন তিনি একটা ভুল দিয়েছেন, মাত্র 4 মিনিট লাগবে কলকাতা দখল করতে বাংলাদেশকে, সেটা হয়তো শুভেন্দু বাবুর জানা নেই। আর লাফালাফি বাংলাদেশ নাকি করছে, কখনোই না, এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। কারণ ভারত থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। চিন্ময় কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হয়েছে তারপরে তারা আন্দোলন করেছে এবং মিছিল করেছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে তারাই হামলা করেছে। দর্শক, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি কিন্তু ভারতের নাগরিক না, অথচ ভারত থেকে তাকে নাগরিক দেবে যে কোনো হিন্দুদেরকে। কিন্তু নাগরিকত্ব দিলেও কিন্তু কোনো সম্পত্তি বা 1 শতক জমি দেওয়া হবে না। 1 শতক জমির মূল্য কিন্তু অনেক বেশি। তারা কিন্তু উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর বাংলাদেশে জন্মগ্রহণ করেছে হিন্দু খ্রিস্টানরা, তারা কিন্তু ভারতের জন্মগ্রহণ করেনি, আর তারা ভারত থেকেই গাদ্দারি করছে বাংলাদেশে। এটা হচ্ছে এই বিজেপি নেতার কিন্তু ভুল ধারণা, তিনি কিন্তু সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তারপর কি বলছেন শুনুন। জানা নাই কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। ভারতের যে রাফাল বিমান আছে বাংলাদেশে পাঠিয়ে দিলে প্যান্টের ভিতরে টয়লেট হয়ে যাবে, এটা শুভেন্দু বাবু বলছে। কথাটা কতখানি সত্য আপনারা কমেন্ট করে জানাবেন। ভারতকে বাংলাদেশ কখনো ভয় করে না, তাদের জনগণ বেশি থাকতে পারে, তাদের অস্ত্র বেশি থাকতে পারে। কারণ বাংলাদেশে 99% মুসলমান, এক মুসলমান সমান ভারতের 1 কোটি মানুষ লাগবে যদি যুদ্ধ বেজে যায় বা যুদ্ধ করতে, এটা হয়তো ভারতের জানা নেই। মুসলমানেরা সব সময় জয় হয় আর অন্য অন্য শয়তানের দল সব সময় পরাজয় হয়, এটা হয়তো শুভেন্দু বাবুর জানা নেই। বাংলাদেশকে ভয় দেখিয়ে দেবে রাখার কোনো জায়গায় নেই। তারপরে কি বলছেন দর্শক, সেটি তুলে ধরছি। আর সব সময় বড় বড় কথা এই শুভেন্দু বাবুর, তাকে ধুয়ে দেবো আজকের ভিডিওতে, কারণ তিনি সব সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই শুভেন্দু বাবু, বিজেপির নেতা। তারপর কি বলছে, সামরিক শক্তি ধরে, এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয়, কাঁচা নুন, যেমন দাদন পত্রবাড়ে তৈরি হতো। ভারত সবচাইতে বড় একটি শক্তিশালী এবং বড় একটি দেশ। চীন, রাশিয়া, আমেরিকা বিভিন্ন দেশ ভয় করে চলে, কিন্তু বাংলাদেশ কখনো সেটাকে ভয় করে চলে না। শুভেন্দু বাবু এটাই বোঝাতে চেয়েছেন, সেই আমেরিকা, রাশিয়া, চীন ভয় করে ভারতকে, সে বাংলাদেশও ভয় করে। বাংলাদেশের হয়তো সেই ধারণা নেই, শুভেন্দু বাবুর হয়তো এই ধারণা নেই যে বাংলাদেশের যে খাদ্য তৈরি হয় সেটা দিয়ে কিন্তু বাংলাদেশের সুন্দরভাবে চলবে। আর ভারতের আলু পেঁয়াজ না খেলেও কিন্তু দিন যাবে। আর ভারতের আলু এবং পেঁয়াজ যদি বাংলাদেশে না আসে তাহলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তা দর্শক, এটা কতখানি যৌক্তিক আপনারা অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন। আর শুভেন্দু বাবু সবসময় এরকম বড় বড় কথা তিনি সোশ্যাল মিডিয়াতে বলে থাকে। বাংলাদেশকে তারা মূল্যায়ন করে না, সব সময় শত্রু রাষ্ট্রই মনে করে। তা দর্শক, তারপর কি বলছে সেটি তুলে ধরছি আপনাদের সাথে। তারপরে পরিশুদ্ধ নোট তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল, ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুই কিছুদিন আগে কলকাতায় এসেছিলে,
তোমার হাতে একটা রিং বসিয়ে দিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউ শাড়িটা পরে পরাবে। দর্শক, বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার কথা বলছেন। তিনি অসুস্থ হয়েছিলেন, ভারতে গিয়েছেন, তার হার্টের হয়তো চিকিৎসা হচ্ছে, একটা রিং লেগেছে, সেটা কিন্তু টাকা দিয়ে নিয়েছে। তারা যে চিকিৎসা দিয়েছে সেই চিকিৎসার বিনিময়ে টাকা নিয়েছে, আর তারা যদি চিকিৎসা না দিত তারা না খেয়ে থাকতো। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ভারতে যায়, চিকিৎসা নেয়, আর এই টাকা দিয়ে কিন্তু ভারত চলে। যদি বাংলাদেশের লোক ভারতে না যায় তারা কিন্তু চিকিৎসা দিতে পারবে না। তারা যে কিছুদিন আগে একটি ঘোষণা দিয়েছিল, চিকিৎসা বন্ধ করেছিল হাসপাতালে, অবশেষে ধস নেমেছিল সেসব হাসপাতালে, অবশেষে 10% ডিসকাউন্ট দিয়েছে বাংলাদেশের চিকিৎসা এবং খাওয়া দাওয়া থাকা ফ্রি। তা দর্শক, অথচ তাই বড় বড় কথা, কাজে কর্মে কিন্তু বোঝা যাচ্ছে। আর রিজভী বিএনপির যে নেতা, তার যে যোগ্যতা আছে, তার শিকিভাগ যোগ্যতা কিন্তু এই নেতার নেই, আর অথচ সবসময় গলাবাজি করে যাচ্ছে। বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, আর ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল না, তিনি এটাই বোঝাতে চাচ্ছে। তারপরে কি বলছে সেটি তুলে ধরছে আপনাদের সাথে। আপনারা অপেক্ষা করুন, আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস, 71 সালে 1.5 বছর ধরে অত্যাচার হয়েছে, হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছিল পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য। তার অধিকাংশই ছিল বাঙালি হিন্দু। 30,000 ভারতীয় সেনা শহীদ হয়েছে, আমাদের হাজার হাজার বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে। তারপরে বাংলাদেশ তৈরি হয়েছে। 1.5 বছর ধরে অত্যাচার করেছিল। আমি বলি, পিপিলিকার পাখা বজায় পরিবার তরে, বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই রাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যে হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন। দর্শক, শুভেন্দু বাবু বলতে চাচ্ছে, বাংলাদেশের সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হয় 71 সালে, সেই সময় বেশিরভাগ হিন্দুরাই জীবন দিয়েছে এবং ধর্ষিত হয়েছে, আর মুসলমানদের কম হয়েছে। 30,000-এরও বেশি সেনাবাহিনী খুন হয়েছে পাকিস্তানের হাতে, সেটি হলো ভারতের। আর বাংলাদেশে যেসব হিন্দুরা জন্মগ্রহণ করেছে তারা এখানে জন্মগ্রহণ করেনি, তারা ভারতেই জন্মগ্রহণ করেছে, সেটাই বুঝাতে চেয়েছেন শুভেন্দু বাবু। দর্শক, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাই হয়তো দেশটা স্বাধীন করেছে, আর মুসলমানরা বসে বসে এবং চেয়ে চেয়ে তা দেখেছে। দর্শক, তারপর কি বলছেন সেটা শুনুন। অপেক্ষা করুন, শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন, এপার থেকে টাইট দেন, আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য, পরিবারের জন্য যখন প্রেয়ার করবেন, তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আবারও একটি বক্তব্য দিলেন যে তাদেরকে ভালো করে টাইট দেন। তার মানে বাংলাদেশের বিরুদ্ধে তারা আবার স্লোগান দেবে, মিছিল করবে বা পায়তারা করবে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে। তা দর্শক, আর এটার মাধ্যমে তিনি টাইট দেওয়া কথাটি স্পষ্ট করেছেন। তা দর্শক, বাংলাদেশকে টাইট দিতে সে নিজেই টাইট হয়ে যাবে, কারণ ভারত জানে না বাংলাদেশের শক্তি কত বড়। তারা হয়তো পারমাণবিক অন্যান্য অস্ত্র দিয়ে শক্তিধর হতে পারে, তারা কিন্তু জানে না যে মুসলমানের শক্তি বা ক্ষমতা কত বড়। আমরা দেখেছি বদরের যুদ্ধ থেকে ইসলামের ইতিহাসে যে 100 বা 300 জন মুসলমানের কাছে 300 বা 3 লাখেরও বেশি সেই শত্রু বা শয়তান কিন্তু মুসলমানের সাথে পারবে না, কারণ আল্লাহর সম্পূর্ণ সাপোর্ট থাকে এবং ফেরেশতাদেরও সাপোর্ট থাকে। তা দর্শক, বাংলাদেশের একটি মুসলমান ভারতের 1 কোটি হিন্দুদের চাইতে শক্তিধর, কারণ মুসলমান কখনো ভয় পায় না জীবন দিতে, এবং এই ভারতবাসী মুসলমানের সাথে কিন্তু পারবে না যুদ্ধ লাগলে, কারণ তারা চায় সবসময় বাংলাদেশকে ব্যবহার করতে, আর ভারত চায় বাংলাদেশ নিচে দেবে থাক এবং কোনো জায়গায় যাতে ক্ষমতা দেখাতে না পারে, তাই সেটা ভারত সবসময় দেখাতে চায়। তা দর্শক, আরো বিশাল বড় একটি ভিডিও, তিনি আরো অনেক মন্তব্য করেছেন বাংলাদেশকে নিয়ে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন, আর বাংলাদেশি যেসব ভাই বোন এবং সবাই আছেন বন্ধুগণ, অবশ্যই রুখে দাঁড়াবেন। ভারতের কোনো বিষয় বাংলাদেশকে যদি পায়তারা করে বা উস্কানিমূলক বক্তব্য দেয়, তার প্রতিহত করতে হবে, সবাইকে রুখে দাঁড়াতে হবে, কারণ বাংলাদেশ ভীতু দেশ নয়, বাংলাদেশ আমাদের একটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে কোনো দল, সে দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তা দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।